চলুন আজ আমরা কথা বলবো ২০২৬ সালের হেলথ কেয়ার এন্ট্রেন্স পরীক্ষাগুলো নিয়ে। ভারতে যারা হেলথ এডুকেশন, ফার্মেসি বা নার্সিং নিয়ে পড়তে চান তাদের জন্য এটা একটা কমপ্লিট গাইড হতে চলেছে। আপনারা কি ভারতে হেলথকেয়ার সেক্টরে একটা কেরিয়ার বানানোর কথা ভাবছেন? কিন্তু কোন পরীক্ষা দেবেন, কিভাবে এগোবেন, এই সব ভেবে মাথা ঘুরছে? যদি এমনটা হয় তাহলে বলি, এটা কিন্তু একদম স্বাভাবিক একটা ব্যাপার। জানেন কি, নার্সিং, ফার্মেসি আর হেলথ এডুকেশন এই সব কিছু মিলিয়ে ৩০টারও বেশি আলাদা আলাদা এন্ট্রেন্স পরীক্ষা আছে, ভাবা যায়। আর ঠিক এই কারণেই একটা পরিষ্কার স্ট্র্যাটেজি থাকাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। তো আজকের এই আলোচনাটাই হবে আপনাদের সেই স্ট্র্যাটেজিক রোডম্যাপ। আমরা চেষ্টা করব আপনাদের একটা সঠিক দিশা দেখাতে। আচ্ছা, তাহলে প্রথমেই বুঝে নেওয়া যাক পরীক্ষার ধরনগুলো। ভারতে এই পরীক্ষাগুলো মূলত ৩টে লেভেলে হয়: ন্যাশনাল, স্টেট আর ইউনিভার্সিটি লেভেল। মানে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সুযোগ অনেক। চলুন সবার আগে কথা বলি ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলো নিয়ে। এগুলোকে বলা যেতে পারে মেইন হাইওয়ে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রায় সব জায়গায় অ্যাকসেপ্টেড। যে কোনো প্রস্তুতির শুরুটা কিন্তু এখান থেকেই হওয়া উচিত। এই ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম হল নিট ইউজি, বিশেষ করে নার্সিং আর অ্যালাইড হেলথ কোর্সের জন্য। এরপর আসছে সিইউইটি ইউজি, এটা মূলত বি ফার্ম বা বিএসসি হেলথের মতো কোর্সের জন্য। আর যারা মাস্টার্স করতে চান তাদের জন্য আছে সিইউইটি পিজি আর নিট পিজি। একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, নিট ইউজি এখন শুধু মেডিকেলের জন্য নয়, নার্সিং আর অ্যালাইড হেলথের জন্য একটা সেন্ট্রাল পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এখন অনেক কলেজের ভর্তি প্রক্রিয়া কিন্তু এই নিট সিস্টেমের মধ্যেই চলে এসেছে। ন্যাশনাল লেভেলের কথা তো হলো, এবার চলুন একটু স্পেসিফিক স্ট্রিমগুলোর দিকে নজর দিই। মানে নার্সিং বা ফার্মেসির জন্য আর কি অপশন আছে সেগুলো দেখে নেওয়া যাক। দেখুন, নার্সিংয়ের জন্য শুধু নিটই কিন্তু একমাত্র রাস্তা নয়। এইমস বিএসসি নার্সিং, পিজিএমআইআর বা মিলিটারি নার্সিং সার্ভিস মানে এমএনএসের মতো পরীক্ষাগুলো খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যের নিজস্ব পরীক্ষা তো আছেই, যেমন ধরুন জেনপাস বা RUHS। আর ফার্মেসির কথা বললে আন্ডারগ্র্যাজুয়েট বা বি ফার্মের জন্য কিন্তু স্টেট লেভেলের সিইটি পরীক্ষাগুলো, যেমন MHT সিইটি বা WBJE, দারুণ অপশন। আর পোস্ট গ্র্যাজুয়েট মানে মাস্টার্সের জন্য মেইনলি ফোকাস করতে হবে জিপ্যাট আর নিপাট JEEর ওপর। আচ্ছা, এতগুলো পরীক্ষার কথা তো জানলাম, কিন্তু কোনটা কখন হয়? চলুন ২০২৬ সালের একটা সম্ভাব্য এক্সাম ক্যালেন্ডার দেখে নিই। এটা আপনাদের প্ল্যানিং করতে খুব সাহায্য করবে। দেখুন, পরীক্ষার সিজনটা কিন্তু বছরের শুরু থেকেই জমে ওঠে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে সাধারণত পোস্ট গ্রাজুয়েট পরীক্ষাগুলো হয়, যেমন সিইউটি পিজি, নিট পিজি। এপ্রিল মাস থেকে বিভিন্ন রাজ্যের সিইটি পরীক্ষা শুরু হয়ে যায়। কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল মাস হলো মে, কারণ নিট ইউজি, সিইউটি ইউজির মতো বড় বড় পরীক্ষাগুলো ঠিক এই সময়েই হয়। এরপর জুনে এইমস নার্সিংয়ের মতো স্পেশালাইজড পরীক্ষাগুলো থাকে। আর জুলাই থেকে শুরু হয়ে যায় আসল লড়াই, মানে কাউন্সিলিং। তো পরীক্ষাগুলো সম্পর্কে তো অনেক কিছু জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো সফল হওয়ার উপায়টা কি? চলুন এবার একটা স্মার্ট সাকসেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক। সাকসেস স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সহজ, মাত্র ৩টে স্টেপ। স্টেপ 1, সিলেবাসটা একদম জলের মতো করে ফেলুন, আর এই জন্য NCERT বইয়ের কোনো বিকল্প নেই। স্টেপ 2, যত পারবেন মক টেস্ট আর পুরনো বছরের কোয়েশ্চেন পেপার সলভ করুন। আর স্টেপ 3, টাইম ম্যানেজমেন্ট আর রিভিশন, এই দুটোকে মাস্টার করতে হবে। আর একটা খুব স্মার্ট কাজ হলো একটা ব্যাকআপ প্ল্যান রাখা। মানে একটা মেইন পরীক্ষাকে টার্গেট করুন, ধরুন নিট ইউজি, কিন্তু তার সাথে সাথে আরও ২-৩টে বিকল্প পরীক্ষা, যেমন কোনো স্টেট সিইটি বা ইউনিভার্সিটির পরীক্ষা অবশ্যই দিন। এতে অ্যাডমিশন পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার আসি সেই ভুলগুলোর কথায় যেগুলো প্রায় সবাই করে আর যেগুলো এড়িয়ে চলতেই হবে। যেমন ধরুন অ্যাপ্লিকেশনের ডেডলাইন মিস করা বা শুধু একটাই পরীক্ষার ভরসায় বসে থাকা। মক টেস্ট বা রিভিশনকে গুরুত্ব না দেওয়া, এটাও একটা বড় ভুল। আর হ্যাঁ, 10টা বই না পড়ে একটা বই 10 বার পড়াটা বেশি জরুরি। আসলে পুরো ব্যাপারটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। ক্লাস 12-এ ভালো রেজাল্ট করা, তারপর এন্ট্রেন্স পরীক্ষা ক্র্যাক করা, এরপর কোর্সটা মন দিয়ে শেষ করা, ব্যাস
স্বাস্থ্য খাতে একটা সফল কেরিয়ারের দরজা আপনার জন্য খোলা। তাহলে শেষে এটাই বলবো, সাফল্য কিন্তু 3টে জিনিসের উপর দাঁড়িয়ে আছে: প্ল্যানিং, প্র্যাকটিস আর ডিসিপ্লিন। যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি নিয়ে এগোনো যায়, তাহলে এই হেলথ কেয়ার এন্ট্রান্স পরীক্ষায় সাফল্য পাওয়াটা কিন্তু খুব কঠিন কিছু নয়।